আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল মামুন। আজকে আমি জৈব রসায়নের শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। দেখা যায় যে প্রতি বছর ঢাকা ইউনিভার্সিটিতে 30 থেকে 40% এমসিকিউ শুধুমাত্র জৈব রসায়ন থেকে আসে। তো আজকে আমি জৈব রসায়নের এমসিকিউ এর শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ কোন টপিকগুলো থেকে আসলে কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি। আমি নিশ্চিতভাবে বলতে পারবো না যে এই এমসিকিউটাই আসবে, কিন্তু আমি এটা বলতে পারি যে এই টপিক থেকে আসলে কোশ্চেন আসবে। কারণ আমি এই যে টপিকগুলো লিখেছি সেটা পুরোপুরি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করেই কিন্তু আমি এই টপিকগুলো লিখেছি। এবং এই টপিকগুলো থেকে কী টাইপের কোশ্চেন আসতে পারে বা কী টাইপের কোশ্চেন আসে সে বিষয়ে একটু ডিসকাস করব। কাজে তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে পুরো বিষয়টায় তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমে লিখেছি জৈব যৌগের সংকরায়ন, সিগমা বন্ধন, পাই বন্ধন। প্রথম যেটা লিখেছি জৈব যৌগের সংকরায়ন। জৈব যৌগের সংকরায়ন বলতে আসলে কী বোঝাচ্ছি? দেখো, ধরো বললো যে বেনজিনের ভিতরে আসলে কি ধরনের সংকরায়ন আছে, বেনজিন। এবং তোমরা জানো যেখানে দ্বিবন্ধন থাকে সেই জায়গাটায় আসলে কি হয়, sp² সংকরণ হয়। সেই জায়গাটা কী হয়, sp²। যেখানে ট্রিপল বন্ধন থাকে সেখানে sp সংকরায়ন হয়। কাজে তোমাকে যদি বলে বেনজিনের ভিতরে আসলে কয়টা পাই বন্ধন আছে, তুমি বলবো 3টা। আর সংকরায়ন কী আছে, বেনজিনের ভিতরে সংকরায়ন হচ্ছে sp², কারণ ওর ভিতরে দ্বিবন্ধন আছে। আর যদি বলে পাই বন্ধন, তাহলে পাই বন্ধন হবে 3টা। তো সিগমা বন্ধন, পাই বন্ধন বের করার আসলে শর্টকাট টেকনিক আছে, কিন্তু জেনারেলি ঢাকা ইউনিভার্সিটিতে সিগমা বন্ধন কয়টা, পাই বন্ধন কয়টা এই ধরনের কোশ্চেন চায় না। বলতে পারে যে এই যৌগে কোন যৌগের ভিতরে পাই বন্ধন বিদ্যমান, কোন যৌগের ভিতরে সিগমা বন্ধন বিদ্যমান। যেরকম তোমার একটা কোশ্চেন দিল, ধরো C7H16 বললো এই যৌগের ভিতরে কী ধরনের বন্ধন বিদ্যমান, তখন এটা ডেফিনেটলি সিগমা বন্ধন হবে, কারণ এটা অ্যালকেন। দেখো অ্যালকেন, এটা অ্যালকেন। তোমরা যারা পড়েছো মোটামুটি জানো C17H16, কারণ কি কার্বনের যা আছে হাইড্রোজেনের তার ডাবল করে 2 যোগ করলে হয় সেটা অ্যালকেন। আর অ্যালকেনের ভিতরে কোনো পাই বন্ধন থাকে না, সবগুলো সিগমা বন্ধন। সিগমা বন্ধন মানে কি, একক বন্ধন। আর পাই বন্ধন মানে কি, যেখানে একক বন্ধন ব্যতীত অন্য কোনো বন্ধন থাকে, দ্বিবন্ধন বা ট্রিপল বন্ধন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পাই বন্ধনটা আসে, না হলে আসে না। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে জৈব যৌগের সংকরায়ন গেল। আর কি তোমার এই যে পাই বন্ধন। এছাড়া জৈব যৌগের সংকরণের ভিতরে ধরো বেনজিনের উপরে একটা শাখা দিয়ে দিল, কীরকম সেটা বেনজিনের উপরে CH3 দিল, তাহলে টলোইন হলো। এখন বলতে পারে টলোইনের ভিতরে কী ধরনের সংকরায়ন বিদ্যমান। দেখো CH3 ওটা অ্যালকেন টাইপের, মিথেন ছিল, মিথেন পড়েছো না, মিথেন। তাহলে মিথেনের ভিতরে কি থাকে, sp3, আর বেনজিনের ভিতরে থাকে sp²। কাজে এখানে sp² আছে আর sp3 আছে। এবং দেখো বেনজিন কিন্তু অ্যারোমেটিক যৌগ, আর উপরে যেটা আছে CH3, আর উপরে যেটা আছে CH3, এই CH3টা কিন্তু তোমার অ্যালিফেটিক মূলক। অর্থাৎ আমি যদি বলি টলোইন, তাহলে টলোইন কিন্তু অ্যাট দ্য সেম টাইম অ্যালিফেটিক ও অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে। কাজে এই টাইপের কোশ্চেন কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু অ্যানালাইসিস করলে তোমরা বুঝতে পারবা। দেখা যাচ্ছে সামনের বছর তোমার CH3 দিল না, ওখানে দেখা যাচ্ছে C2H5 দিয়ে দিল শাখাটা, তাহলে তোমার কী হবে, একই রকম কিন্তু আসলে, বুঝতে পারছো বিষয়টা? সো এইটা হচ্ছে ব্যাপার স্যাপার আর কি। অথবা দেখা যাচ্ছে বেনজিনের উপরে CH2 দিয়ে দিল, স্টাইরিন। স্টাইরিনের সংকেত কি, স্টাইরিনের সংকেত হচ্ছে যে বেনজিনের উপরে CH2, অর্থাৎ ইথিন থেকে একটা মূলক সেরে ওই জায়গাটা যদি ফিনাইল মূলক বসে তাহলে সেটা হবে স্টাইরিন। তাহলে সংকরণ হচ্ছে কি, বেনজিনের ক্ষেত্রে sp2, আবার কি তোমার হচ্ছে যে বেনজিনের উপরে মূলকের ক্ষেত্রেও কি sp2। এবং এই যে স্টাইরিন কিন্তু অ্যালিফেটিক অ্যারোমেটিক উভয় ধর্মের প্রদর্শন করে, বুঝতে পারছো? তো এই ধরনের এমসিকিউগুলো কিন্তু আসতে পারে। এবার দেখো টাইপ 2 লিখেছি। দেখো নামকরণ টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। টাইপ 1 যেটা, এটা মোটামুটি আর কি, মোটামুটি গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা লিখেছি নামকরণ টপিকটা ভালো করে পড়তে হবে। তো নামকরণে তোমরা জানো যে অনেক যৌগ আছে, যেরকম অ্যালকেন, অ্যালডিহাইড, কিটোন, ফেনল, কিটোন, অ্যালকোহল, হ্যাঁ, তারপরে অ্যামাইড, হ্যাঁ, তারপরে অ্যানহাইড্রাইড, অ্যাসিড হ্যালাইড, এরকম অনেক যৌগ আছে, কিন্তু আমি জাস্ট 4টা লিখেছি। দেখো সেটা হচ্ছে অ্যালকেন, অ্যালকাইন আর অ্যালডিহাইডের নামকরণ করলে হবে। ঢাকা ইউনিভার্সিটির জন্য অ্যালকেন, অ্যালকাইন আর অ্যালডিহাইড এর ভিতর থেকে আসবে। স্পেশালি তোমার অ্যালকেনটা বেশি গুরুত্বপূর্ণ, অ্যালকেনের নামকরণটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর অ্যারোমেটিকের ক্ষেত্রে দেখো লিখেছি, এই যে অ্যারোমেটিকের ক্ষেত্রে লিখেছি বেনজিনের উপরে, মানে আমি বোঝাতে চাচ্ছি যে এখানে আসলে বেনজিন আছে, অর্থাৎ এই যে CH3NO2 আর X, বেনজিনের উপরে এমন থাকতে পারে, বেনজিনের উপরে 2টা মূলক আছে, সেটা হচ্ছে CH3 আর NO2,
নামকরণ কেমন হবে? আবার বেনজিনের উপরে দেখা যাচ্ছে 2টা মূলক আছে, সেটা CH3Cl আছে, নামকরণ কেমন হবে? আবার এমন হতে পারে বেনজিনের উপরে 3টা মূলকই আছে, নামকরণ কেমন হবে? আবার বেনজিনের উপরে CH3C2H5 2টা মূলক আছে, এরকম নামকরণ কেমন হবে? অর্থাৎ এই 3টা মূলক রিলেটেড যে নামকরণ আছে সেটা দেখলে হবে অ্যারোমেটিকের ক্ষেত্রে। বুঝতে পারছো? দেখো পার্টিকুলার কিছু টপিক, অল্প কিছু লিখেছি নামকরণের। আচ্ছা এবার দেখো, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ লিখেছি, দেখো এবার টাইপ 3 লিখেছি সমানতা। সমানতা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। এবং সমানতা থেকে কী ধরনের কোশ্চেন আসে আমি একটু বলি। সেটা হচ্ছে তোমার জ্যামিতিক সমানতা আর আলোক সক্রিয় সমানতা। জেনারেলি তোমার সমানতায় কিন্তু অনেক টপিক আছে, যেরকম অবস্থান সমানতা আছে, টোটোমারিজম আছে, মেটামারিজম আছে, শিকল সমানতা আছে, এরকম 5টা সমানতা আছে, কিন্তু ওইগুলো আমি কিন্তু লিখি নাই। MCQ জাস্ট আসে তোমার জ্যামিতিক সমানতা, আলোক সক্রিয় সমানতা। তা বলে দিই কীরকম কোশ্চেন আসে। যে সমস্ত যৌগ সিস্টেন্স গঠন করা সম্ভব সেটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, আর যে সমস্ত যৌগ তোমার আলোক সক্রিয় সমানতা কাইরাল কার্বন থাকে সেটা আলোক সক্রিয়। কিন্তু কীরকম করে দেয় আসলে, বলবে কোন যৌগটি আইসোমার গঠন করে না, অপটিক্যাল আইসোমার গঠন করে না। তো যেটা আসলে কাইরাল কার্বন নাই, দ্যাট মিনস আলোক সক্রিয় সমানতা হবে না, সেটা অপটিক্যাল আইসোমার গঠন করে না। আর যেটা অপটিক্যাল আইসোমার গঠন করে সেটা কাইরাল কার্বন থাকবে। দ্যাটস ইট। এই টাইপের কোশ্চেন। আর আসতে পারে কি কোন নিচের কোন যৌগটির জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, নিচের কোন যৌগটি স্টেরিও সমানতা প্রদর্শন করে। এই যে 3-4টা কোশ্চেন এই একই ধরনের, এই টাইপের এর ভিতরে আসবে, কিন্তু এর বাইরে আসবে না। পড়া কিন্তু অনেক সংক্ষিপ্ত হয়ে গেল। সমানতা তোমরা জানালে অনেক টপিক পড়ো, কিন্তু MCQ তাতে কিছু লাগেই না। জাস্ট 4-5টা কোশ্চেন অ্যানালাইজ করলে হয়ে যায়। ওই ক্যাটাগরি কোশ্চেন ফলো করো। তো এটাও স্টার চিহ্ন দিয়েছি, এখান থেকে MCQ আসতে পারে আর না হয় রিটেন আসতে পারে, আগের ভিডিওতে বলেছিলাম। আচ্ছা এবার দেখো বেনজিন ও টলুইন। বেনজিন টলুইন প্রস্তুতি তোমাদের বইতে আছে, সুন্দর করে আছে, দেখবা। দেখা যাচ্ছে দিল ফেনলের সাথে জিঙ্ক বিক্রিয়া করলো, যে হট চিহ্ন দিল, দেখেন আসলে কি হবে, বেনজিন হবে। বুঝতে পারছো বিষয়টা? এরকম আর কি। তারপরে কেমন আসতে পারে, যে ইথাইন দিল, ইথাইন দিয়ে একটা তীর চিহ্ন দিল, উপরে প্রভাবকই দিয়ে দিল 450 থেকে 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এবং আয়রন। উৎপাদ কী হবে? জাস্ট MCQগুলো উৎপাদ কী হবে, আর বিক্রিয়ক থেকে উৎপাদ কী হতে পারে, উৎপাদ থেকে কী হতে পারে, আর প্রভাবকটা একটু মনে রাখো। বুঝতে পারছো? MCQ তোমার কি উৎপাদ হট দেবে, আর নাই বিক্রিয়ক হট দেবে, আর নাই প্রভাবক কী ব্যবহার করা হচ্ছে, এই বুঝতে পারছো বিষয়টা? তো বেনজিন ও টলুইনের বিষয় আশায় পড়বা। এবার দেখো পরের টাইপ লিখেছি অর্থ প্যারা মেটা নির্দেশক। তো রিটেনের জন্য কিন্তু অর্থ প্যারা মেটা নির্দেশকের কিন্তু আসলে ভেঙে ফেরে করা লাগে, কিন্তু MCQ এর জন্য তোমার কোনো টেকনিক আছে কিনা? হ্যাঁ, টেকনিক আছে। অর্থপ্যারা নির্দেশক হবে বেনজিনের উপরের মূলকে যদি পাই বন্ধন না থাকে তাহলে সেটা অর্থপ্যারা নির্দেশক, আর বেনজিনের উপরের মূলকে যদি পাই বন্ধন থাকে তাহলে কি হবে, যদি বেনজিনের উপরের মূলকে যদি পাই বন্ধন থাকে তাহলে সেটা হবে মেটা নির্দেশক। ফর এক্সাম্পল বেনজিনের উপরে আমি CH3 দিলাম, CH3, তো CH3-র ভিতরে কি কোনো পাই বন্ধন থাকবে? দ্যাট মিনস কোনো দ্বিবন্ধন থাকবে? CH3-কে ভাঙো তুমি, তাহলে বেনজিনের উপরে CH3, দ্যাট মিনস টলুইন কিন্তু অর্থপ্যারা নির্দেশক, কারণ উপরে কিন্তু দ্বিবন্ধন নাই। কিন্তু তুমি যদি বলো নাইট্রোবেনজিন, তাহলে কিন্তু অক্সিজেনের 2 হাত রয়েছে এর ভিতরে। নাইট্রোবেনজিন কি বেনজিনের উপরে NO2, তাহলে নাইট্রোজেনের ওখানে নাইট্রোজেনের ক্ষেত্রে কি অক্সিজেনের 2 হাত রয়েছে, কাজে ওখানে কিন্তু পাই বন্ধন আছে, তাহলে ওটা মেটা নির্দেশক। তারপরে কি যেখানে ও আছে সেটাই মেটা নির্দেশক, শর্টকাট সিস্টেম। তাহলে আরও কি আছে, বেনজালডিহাইড, বেনজিনের উপরে CHO, বেনজিনের উপরে CHO মেটা নির্দেশক, বেনজিনের উপরে COOH বেনজোয়িক অ্যাসিড মেটা নির্দেশক। বুঝতে পারছো বিষয়টা? এই আছে ব্যাপার। তবে কিছু ও থাকলে হয় না, যেরকম ফেনল থাকলে এটা আমি বলতে পারি না এটা মেটা নির্দেশক, কারণ ফেনলকে ভাঙলে তোমার OH এর ভিতরে কোনো দ্বিবন্ধন নাই। ঠিক আছে? তো এটাও কিন্তু আমি স্টার চিহ্ন লিখেছি, MCQতে আসে নিচের কোনটি অর্থপ্যারা নির্দেশক, নিচের কোনটি মেটা নির্দেশক, এরকম কোশ্চেন আসবে। কাজে অর্থপ্যারা নির্দেশক চিহ্নিতকরণ করলে হবে। এবার দেখো টাইপ 6 লিখেছি ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল। নিচের কোনটি ইলেকট্রোফাইল, নিচের কোনটি নিউক্লিওফাইল, এই ধরনের কোশ্চেন আসবে। ইলেকট্রোফাইল কী হবে সংক্ষিপ্ত ভাষায় বলে দেয়, কোনো যৌগের উপরে, কোনো মূলকের উপরে যদি প্লাস চিহ্ন থাকে, অথবা কোনো যৌগের যদি তোমার মুক্ত ইলেকট্রন না থাকে, মুক্ত ইলেকট্রন তো বের করতে পারো, যেরকম অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মুক্ত ইলেকট্রন কত, সেক্ষেত্রে কী হবে, অ্যালুমিনিয়ামের সর্বোচ্চ যোজনী মাইনাস যৌগে ব্যবহৃত যোজনী। তাহলে অ্যালুমিনিয়ামের সর্বোচ্চ যোজনী 3, আবার AlCl3 ওখানে ব্যবহৃত হয়েছে 3, তাহলে ওখানে কী আছে, মুক্ত ইলেকট্রন থাকবে 3 - 3, তাহলে = 0। আমি যদি বলি SF4 এরকম একটা যৌগ দিলাম, ধরো SF4, তো সালফারের সর্বোচ্চ যোজনী কত, 6, আর যৌগে ব্যবহৃত হয়েছে কত, 4, তাহলে 6 - 4 2 হবে। তাহলে এখানে এক জোড়া মুক্ত ইলেকট্রন আছে, এই যৌগের এক জোড়া মুক্ত ইলেকট্রন আছে। আমি যদি বলি এখানে SF2, তাহলে কী হবে, সালফারের সর্বোচ্চ যোজনী 6,
যৌগে ব্যবহৃত হচ্ছে 2, তাহলে 6 - 2 বাদ দাও, কত হবে? কত হবে? এই ক্ষেত্রে তাহলে 4 হচ্ছে, তার মানে 2 জোড়া মুক্ত ইলেকট্রন আছে। বুঝতে পারছো বিষয়টা? এইভাবে মুক্ত ইলেকট্রন বের করতে হয়। অর্থাৎ কোনো মৌলের কোনো যৌগের যদি মুক্ত ইলেকট্রন না থাকে অথবা কোনো জিনিসের উপরে যদি পজিটিভ চিহ্ন থাকে সেটা ইলেকট্রোফাইল, আর কোনো যৌগের যদি মুক্ত জোড় ইলেকট্রন থাকে অথবা কোনো জিনিসের উপরে যদি নেগেটিভ চিহ্ন থাকে সেটা নিউক্লিওফাইল সলিড হিসেবে। কোশ্চেনে বলবে নিচের কোনটি ইলেকট্রোফাইল, নিচের কোনটি ইলেকট্রোফাইল, নিচের কোনটি নিউক্লিওফাইল, এমসিকিউ। এখন তুমি পারবা না, জাস্ট টেকনিক অ্যাপ্লাই করতে হবে। দেখো সব কিছু শর্টকাট টেকনিক আছে। আমি যদি অর্গানিক কেমিস্ট্রির জাস্ট 2 থেকে 3টা লেকচার নিই, জাস্ট 3টা কি 4টা, সর্বোচ্চ 3 থেকে 4টা লেকচার নিলে আমার বিশ্বাস এখান থেকে যত এমসিকিউ আসে তুমি পারবে অ্যান্সার করতে। টেকনিক আছে, জাস্ট টেকনিকগুলো জানতে হবে তোমার। বুঝতে পারছো বিষয়টা? ওকে, এবার দেখো টাইপ 7 লিখেছে। দেখো অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইন থেকে তোমার এমসিকিউ আসতে পারে, সেটা ওরকম রিয়াকশন দেবে, প্রভাবক চাইবে। বুঝতে পারছো? স্পেশালি অ্যালকিনটা পড়তে হবে। অ্যালকিনের একটা বিক্রিয়া আছে খুব গুরুত্বপূর্ণ, যেরকম ইথানল থেকে যদি পানি অপসারণ করো তাহলে কি হয়? ইথিন হয় না? তো এই যে অপসারণ বিক্রিয়ার যে বিষয়গুলো সেগুলো কিন্তু আসতে পারে। এবং অ্যালকেন ও অ্যালকাইনগুলো পড়ে রাখবা, বইতে সুন্দর করে দেওয়া আছে। এবার দেখো গ্রিনার বিকারকের বিক্রিয়া সমূহ দেখো লিখেছে, এটাও স্টার চিহ্ন। তো গ্রিনার বিকারকগুলো আসলে গ্রিনার বিকারক থেকে তুমি যা চাও তাই প্রস্তুত করা যায়, গত ভিডিওতে বলছিলাম। বুঝতে পারছো? তো গ্রিনার বিকারক থেকে যা ইচ্ছে তাই প্রস্তুত করা যায়, কিন্তু পরীক্ষায় আসলে জেনারেলি 4-5টা বিক্রিয়াই আসে। যেরকম গ্রিনার বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করার জন্য কি বিকারক ব্যবহার করা হয়? গ্রিনার বিকারকের সাথে 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করার জন্য কি বিকারক ব্যবহার করা হয়? সেটা কি? ফর্মালডিহাইড। যদি 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে চাও তাহলে ইথানল হবে। যদি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে চাও তাহলে কিটোন হবে। আর যদি কার্বন ডাইঅক্সাইড নাও তাহলে হবে অ্যাসিড। এই যে বিকারকগুলো পড়তে হবে সংক্ষিপ্ত হিসেবে, সলিড হিসেবে। এই বিকারক নিলে কি উৎপন্ন হয়, আর উৎপন্ন হলে কি বিকারক ব্যবহার করা হয়, এই যে জিনিসগুলো একটু পড়তে হবে। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এরপরে দেখো লিখেছি অ্যালকোহল, অ্যালডিহাইড ও কিটোন। তো এখানে আসলে অ্যালকোহল ও অ্যালডিহাইড, কিটোন থেকে আসলে এমসিকিউগুলো আসতে পারে। সেটা হচ্ছে কি, যে তোমার হচ্ছে যে বললো যে তোমার অ্যাসিডের সাথে যেমন অক্সিজেনের বিক্রিয়া কি উৎপন্ন হবে, অ্যাসিডের সাথে, যে কোনো অ্যাসিডের, তুমি বলবে অ্যালকোহল। কারণ যে কোনো CO যুক্ত যৌগর সাথে ডায়মন্ড হাইড্রোজেন অক্সিজেন যুক্ত করলে সেটা হয়ে যায় কি? অ্যালকোহল। বুঝতে পারছো? তোমাকে বলা হলো যে অ্যানহাইড্রেটের সাথে ডায়মন্ড অক্সিজেন জারিত করলে কি উৎপন্ন হয়, তুমি কি বলবা? অ্যানহাইড্রেটের সাথে ডায়মন্ড হাইড্রোজেন বিজারিত করলে কি উৎপন্ন হয়, তুমি কি বলবা? অ্যালকোহল। বুঝতে পারছো? তাহলে যে কোনো CO যুক্ত যৌগের সাথে তুমি যদি ডায়মন্ড হাইড্রোজেন যুক্ত করো তাহলে সেটা হবে কি? অ্যালকোহল। বুঝতে পারছো? এই যে প্রস্তুতির এই ধাপটা কিন্তু পড়লেই অ্যালকোহল থেকে কোশ্চেনগুলো আসলে তুমি পারা যাবে, অ্যালকোহল থেকে কোশ্চেন আসলে পারা যাবে। বুঝতে পারছো বিষয়টা? এবং যদি অ্যারোমেটিক অ্যালকোহল বলে সেটাকে তোমার কার্বলিক অ্যাসিড বলা হয় এটাকে। হ্যাঁ, আচ্ছা, এবার অ্যালডিহাইড, কিটোন। অ্যালডিহাইডের ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া আছে। অ্যালডিহাইড থেকে তোমার হচ্ছে যে অ্যালকেন প্রস্তুত করার যে সিস্টেমটা সেটা কিন্তু ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে করা হয়। বুঝতে পারছো? তাছাড়া অ্যালডিহাইড কী বিক্রিয়া দিতে পারে? যেরকম হ্যালোফর্ম বিক্রিয়া দেয় কিন্তু অ্যালডিহাইড। অ্যালকোহল, অ্যালডিহাইড এগুলো কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। নিচের কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয়? অ্যালকোহল, অ্যালডিহাইড, 2টা। বুঝতে পারছো বিষয়টা? এখন 2টার ভিতরে যে কোনো একটা অপশনে থাকবে এবং বাকি 3টা অন্য কিছু থাকবে। তো এই যে টেকনিকগুলো কিন্তু ফলো করতে হবে। মানে শর্ট কিছু বিক্রিয়া আছে, এই জিনিসগুলো একটু অ্যানালাইজ করলে কিন্তু পারা যাবে। এই রিলেটেড এখান থেকে কী ধরনের কোশ্চেন আসে পরীক্ষাতে একটু ফলো করলে কিন্তু পারা যায়। বুঝতে পারছো? এরপরও দেখো লিখেছি জৈব অ্যাসিড ও অ্যামিন। তা জৈব অ্যাসিডের সাথে অ্যালকোহল পুরোপুরি রিলেটেড। জৈব অ্যাসিডের সাথে যেমন অক্সিজেন বিক্রিয়া করলে কী হয়? তোমার অ্যালকোহল উৎপন্ন হয়। আর যে কোনো অ্যালকেনকে তুমি জারিত করলে আবার জৈব অ্যাসিড উৎপন্ন হয়। আবার জৈব অ্যাসিড কীভাবে করা হতে পারে? সায়ানাইড মূলককে যদি H+ উপস্থিতি রিয়াকশন করো তাহলে হচ্ছে কী হয়ে যায়? জৈব অ্যাসিড হয়ে যায়। এই যে মাত্র 4-5টা রিয়াকশনগুলো একটু পড়তে হবে। বুঝতে পারছো? এরপরে অ্যামিন আছে। আর এই কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া শনাক্তকারী বিক্রিয়া, এটা আসলে কোনো টেকনিক না, এটা টানা মুখস্থ করতে হবে। হ্যাঁ, এই যে গুরুত্বপূর্ণ বিক্রিয়া যেরকম অ্যালডল বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া, হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়া, হ্যাঁ, এই বিক্রিয়াগুলো টানা মুখস্থ করতে হবে। এরকম 12 থেকে 13টা বিক্রিয়া আছে, টানা মুখস্থ করতে হবে। আর এই শনাক্তকারী বিক্রিয়াগুলো টানা মুখস্থ করতে হবে। কোনো ব্যাপার না, তুমি জাস্ট মাথা স্থির করে 2 ঘন্টা পরও তুমি মুখস্থ হয়ে যাবে। বুঝতে পারছো বিষয়টা? আর যদি আমি বলে দিই তাহলে আরও ইজি হবে। বুঝতে পারছো? এই শনাক্তকারী গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো মুখস্থ রাখতে হবে। তো এখান থেকে আসলে এই গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো থেকে আসলে কী ধরনের কোশ্চেন আসে বলতে পারে। উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়ায় কী উৎপন্ন হয়, মানে মেইন উৎপাদটা মুখস্থ রাখতে হবে তোমার। বুঝতে পারছো? উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? ইথার উৎপন্ন হয়। তারপর যদি বলে কোপ বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? কোপ বিক্রিয়ায় তুমি বলবো স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়। উল্ফ কিসনার বিজারণ বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? অ্যালকেন উৎপন্ন হয়। বুঝতে পারছো না বিষয়টা? এই যে তারপরে কি বলতে পারে যে উডস বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়।
এদের মানে কী নিলে মানে প্রত্যেকটা বিক্রিয়ায় শেষ উৎপাদটা কী হয় এটা একটু পড়লে হবে। বুঝতে পারছো বিষয়টা? মাত্র 10 থেকে 12টা আছে, যদি আসে তো এর ভিতর থেকে আসবে, এবারে আসবে না। বুঝতে পারছো বিষয়টা? তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর পলিমারকরণ বিক্রিয়া কিন্তু আমি রিটেনের জন্য তোমার সিলেবাসে দেয়নি, কিন্তু এমসিকিউগুলো একটু পড়া রাখবে। পলিমারকরণ বিক্রিয়ায় যেরকম জুইটার আয়ন থেকে কোশ্চেন আসতে পারে, তারপরে গ্লুকোজের তোমার কাইরাল কার্বন কয়টা আছে, গ্লুকোজের সমানতা কয়টা হতে পারে, ঠিক আছে? তো এই যে পলিমারকরণের বিষয়গুলো কিন্তু একটু আসতে পারে, একটু পড়ে রাখতে হবে। তো এই ছিল মোটামুটি এমসিকিউর সাজেশন। দেখো রিটেন সাজেশন আর এমসিকিউ সাজেশন প্রায় এক, শুধুমাত্র রিটেন সাজেশনে আমি এইটা দেয়নি, তারপরে নামকরণ দিইনি, তারপরে তোমার হচ্ছে যে অ্যালকিন দিইনি, তারপরে তোমার হচ্ছে যে এই পাশে দিইনি জৈব অ্যাসিড দিইনি, তারপরে তোমার পলিমারকরণ বিক্রিয়া দিইনি রিটেনে। মানে রিটেনে আরও একটু শর্ট সাজেশন দিয়েছে, এজ থেকে শর্ট সাজেশন। অর্থাৎ তুমি যদি রিটেন প্রিপারেশন নাও আর রিটেন প্রিপারেশন নাও, তাহলে তোমার এক্সট্রা পাওয়া লাগবে পলিমারকরণ, তারপরে এই যে তোমার পাই বন্ধন সিগমা বন্ধন নামকরণ, আর এই পাশে তোমার অ্যালকিন আর জৈব অ্যাসিড। বুঝতে পারছো? এই 4-5টা টপিক এক্সট্রা পড়তে হবে। আর রিটেনের জন্য প্রিপারেশন নিলে কিন্তু তোমার এমসিকিউ অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। কাজেই তোমার কী করা লাগতেছে, যে মাত্র রিটেনের প্রিপারেশন খুব ভালো করে নিতে হবে, এবং এক্সট্রা তোমার পড়া লাগবে পলিমারকরণ, তারপরে তোমার হচ্ছে অ্যালকিন, জৈব অ্যাসিড, নামকরণ, আর এটা এই যে এই এক্সট্রা 5-6টা টপিক পড়লেই তোমার কিন্তু প্রিপারেশন কমপ্লিট। তাহলে দেখো জৈব অ্যাসিডে অনেক জিনিসপত্র আছে, কিন্তু তোমার কিন্তু তাদের কাছে পড়তে বলিনি। দেখো আমি কিন্তু এখানে লিখিনি ইথার, আমি কি লিখেছি এখানে ইথারের কোনো জিনিসপত্র লিখেছি? আমি কিন্তু লিখিনি। তারপরে আমি লিখিনি এখানে তোমার ক্লোরোফর্মের বিক্রিয়াগুলো অনেক আছে ক্লোরোফর্মের, আমি কি লিখেছি? আমি কি অ্যানহাইড্রাইড লিখেছি? আমি কি অ্যানহাইড্রাইড লিখেছি? লিখিনি। আমি কি অ্যাসিড হ্যালাইড লিখেছি? অ্যাসিড হ্যালাইড প্রত্যেক এরকম দেখো, তুমি হিসেব করে দেখো, আরও বাইরে 8-9টা টপিক আছে যেখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেনই আসে না। তাহলে তোমার তো এগুলো পড়ার দরকার নাই, জাস্ট এই টপিকগুলো ফলো করলে হয়ে যাচ্ছে। কথা কি বোঝাতে পারলাম? তার মনে হয় এই বিষয়টা বুঝতে পেরেছো। অর্গানিক কেমিস্ট্রির সিকিউ সাজেশন তোমাদের দিয়ে দিলাম, বুঝতে পারছো? এখন তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, ইনশাআল্লাহ তোমাদের অসুবিধা হবে না। বুঝতে পারছো বিষয়টা? তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর আমার এই ভিডিওটা তোমার অ্যাটলিস্ট তোমার 2জন ফ্রেন্ডকে শেয়ার করো। নেক্সট কোন টাইপের ভিডিও চাও সেটা তোমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি। নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।